দর্শক, ঈদ মোবারক। শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে শুক্রবার। এ বিষয়ে আশাবাদী পররাষ্ট্র বিভাগ। বিকেলে সম্মেলনের প্রথম দিন শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এর আগে বিমস্টেকে সম্মেলনে প্রথম দিনে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থাপন করা হয় ব্যাংকক ভিশন 2030-এর রূপরেখা। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে বছর জুড়ে। তবে জানুয়ারিতেই নিশ্চিত হয় 7 শীর্ষ নেতা উপস্থিত থাকবেন ব্যাংককে। তাই সাম্প্রতিক ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে আঞ্চলিক এই আয়োজনের জন্য প্রস্তুত শাংগ্রিলা হোটেল। কড়া নিরাপত্তার চাদরে আশপাশের কয়েকটি এলাকা। বুধবার সম্মেলন শুরু হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিয়ে। এর আগে মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে এবারের সম্মেলনের 7টি এজেন্ডা নিয়ে প্রারম্ভিক বৈঠকে বসেন শীর্ষ কর্মকর্তারা। মোটা দাগে আলোচনা হয় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্র পরিবহন সংক্রান্ত চুক্তি নিয়ে। তুলে ধরা হয় যৌথ ব্যাংকক ঘোষণার রূপরেখা। পরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম জানান, সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। Meeting between Professor Yunus and Indian Prime Minister Modi has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. বিকেলে থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব জানান, ব্যাংকক ভিশন 2030 সফল করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য। The meeting set the stage for BIMSTEC's Bangkok Vision 2030. প্রথমবারের মতো বিমস্টেক ব্যাংকক ভিশন 2030-এর মতো লক্ষ্য নির্ধারিত করেছে, যা সংস্থাটির আগামীর কার্যক্রমকে আরও সুনির্দিষ্ট করবে। বিমস্টেককে শক্তিশালী করতে কিভাবে প্রশাসনিক দক্ষতা ও বিভিন্ন ম্যানেজমেন্ট সেন্টারের গতি বাড়ানো যায় তা নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করবেন। Transparent and result-driven organizations. বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে এই বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গা থেকে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। শীর্ষ 7 নেতার যৌথ ঘোষণার মধ্য দিয়ে বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর খোলামেলা স্থানে দেখা গেল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে ঘুরে বেরিয়েছেন তিনি। যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালে চিকিৎসা শেষে এখন ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন তিনি। মঙ্গলবার তিনি হুইল চেয়ারে করে পার্কে যান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন সঙ্গে ছিলেন। এদিকে লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেছেন, গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রমাণের বহু উপাত্ত আছে তদন্ত রিপোর্টে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলাটি কমান্ড রেসপন্সিবিলিটির। তা প্রমাণ করার জন্য জুলাই আগস্টে গণহত্যার সবগুলো ঘটনার নির্যাস চলে আসবে এই মামলায়। এরই মধ্যে খসড়া তদন্ত রিপোর্টেও গুলির নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের পর্যাপ্ত রেকর্ড হাতে এসেছে বলে জানান তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় গণহত্যার 2 অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গত 17 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা যে রিপোর্টটা দিয়েছেন সেটা অনেক এক্সস্টিভ। সেখানে সকল তথ্য প্রমাণাদির উল্লেখ আছে এবং এই যে জুলাই আগস্টের গণহত্যার সাথে মানবতা বিরোধী অপরাধের সাথে তার সম্পৃক্ততা, তার যে কমান্ড রেসপন্সিবিলিটি বা সুপিরিয়র রেসপন্সিবিলিটি খুবই স্পষ্টভাবে এখানে উঠে এসেছে। অপরাধটা যে বিস্তৃত পরিসরে হয়েছিল এবং সিস্টেম্যাটিক্যালি হয়েছিল তার নির্দেশে, সেখানে যে রাষ্ট্রযন্ত্রের সবকিছুকে ব্যবহার করা হয়েছিল, এই সব তথ্য উপাত্ত এই তদন্ত রিপোর্টে উঠে এসেছে। ঈদের তৃতীয় দিনে বিনোদনের খোঁজে হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে হাজির চিড়িয়াখানা প্রাঙ্গণে।
ব্যবসা গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে উচ্ছ্বসিত আগতরা। বনের রাজা সিংহ যখন পাইচারি করছিল খাঁচায়, বাইরে তখন ভুরি ভোজ সেরে বিশ্রামে সিংহী। হঠাৎই শিকারীর বেশে উঠে দাঁড়াতেই শিশুদের চোখে মুখে উচ্ছ্বাসের হাতছানি। আগত দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত উট পাখি। এদিকে তপ্ত রোদে গাছের ছায়াতলে হাফ ছেড়ে চিত্রা হরিণের দল। সারা বছর খোঁজ নেয় না কেউ, তাই হয়তো সিঁড়ির নিচে অভিমানে লুকিয়ে বাঘমামা। আগতদের লম্বা গলায় অভিবাদন জিরাফের। এমনই মজার সব মুহূর্তের সাক্ষী হলো জাতীয় চিড়িয়াখানা। ভ্যাপসা গরম আর পথের ক্লান্তি সবকিছুই যেন তুচ্ছ ঈদ আনন্দের কাছে। আমি দেখেছি হলাম সিংহ, বাঘ, তারপরে আপনার হরিণ। এবারকার ঈদ আমাদের জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ঈদ, আর সবচেয়ে বেশি আমরা খুশি, আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে বাচ্চা কাচ্চাকে দেখাইতে পারতেছি। এখানে পরিবেশটা ভালো লাগছে। একটু গরম বেশি, কিন্তু বাচ্চার খুশিতে আমরা খুশি। ঈদের তৃতীয় দিনে খানিকটা বিনোদনের খোঁজে হাজারো মানুষের ভিড় চিড়িয়াখানায়। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে এই ঘোরাঘুরি। আমি হরিণ দেখছি, বানর দেখছি, বাঘ দেখছি। আমি দেখেছি ভাল্লুক, এরপরে হলো সাপ, এরপরে হরিণ। পরিবেশটা খুব সুন্দর, সব দিক পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যামিলি নিয়ে ঘুরে খুব মজা পাইতেছি। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দিনে প্রায় লক্ষাধিক দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, সেই প্রত্যাশাই কর্তৃপক্ষের। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্বাভাবিক সময়েই দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চিড়িয়াখানা। ঢাকার যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততায় খুব একটা বিনোদনের সুযোগ পান না নগরবাসী। তাই তো ঈদের ছুটিতেই হাজারো মানুষের ভিড়ে উপভোগ করতে এসেছেন চিড়িয়াখানায়। অভিভাবকরা বলছেন শিশুদের আনন্দটুকুই যেন তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের তৃতীয় দিনে দেশবাসী মাতোয়ারা উৎসব উদযাপনে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। রাজধানীর ঈদ বিনোদনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি শওকত মঞ্জুর শান্তর কাছে। তিনি আছেন বিমান বাহিনী জাদুঘরে। শান্ত, ঈদের ছুটিতে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন এই মুহূর্তে? লোপা, ঈদের উদযাপন তো আসলে বলার অপেক্ষা রাখে না। মানুষজন ফাঁকা ঢাকায় ঘুরছেন ফিরছেন, এবং আমি যেখানে আছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে, সেখানে এসে প্লেনগুলো চোখের সামনে দেখা এবং ইতিহাসের সাথে মিশে থাকা যে প্লেনগুলো রয়েছে, যেমনটি এই ফ্রেমে আপনি যেই প্লেনটি দেখছেন, সেটি 1971 সালের মুক্তিযুদ্ধের অপারেশন কিলো ফ্লাইটের অংশ নেওয়া একটি বিমান, এবং যেটির নাম অটার। এই বিমানটি ইতিহাসের সাথে সম্পৃক্ত। সেই বিমানটি কাছ থেকে দেখতে পাচ্ছেন, অনেকে এই বিমানে চড়তে পারছেন। ককপিটে ছোট ছোট বাচ্চারা উঠে বসছে, একজন পাইলট কিভাবে প্লেন চালায় সেই দৃশ্য তারা নিজেরা দেখছে, নিজেরা উপভোগ করছে। এই অনুভূতিটা দর্শকদের জন্য, দর্শনার্থীদের জন্য বিশাল প্রাপ্তি। অনেকের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই সুযোগটি তারা চাচ্ছেন যাতে সবার কাছে পৌঁছে যায়। এবং দিনে এখানে প্রায় ঈদের এই সময়টিতে প্রতিপক্ষ আমাকে যতটুকু জানিয়েছে 28 থেকে 30 হাজার মানুষ প্রতিদিন এখানে দর্শনার্থীরা আসছেন। এবং এখানে যেহেতু আসলে বিমানগুলোর কাছ থেকে দেখার, ছবি তোলার সুযোগ রয়েছে, বেশ কিছু নির্দিষ্ট বিমান রয়েছে যে বিমানের ককপিটে ওঠার সুযোগ রয়েছে, সেই সুযোগগুলো ছোটরা আসলে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে এবং তাদের মন মিটিয়ে, মনের মাধুরী মিশিয়ে তারা এখানে উপভোগ করছেন। এবং বলতে হবে যে যত সময় গড়াচ্ছে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং তারা এখানে আসছেন, উপভোগ করছেন, এবং নিজেদের মধ্যে যে আলোচনা তারা করছেন যে আসলে বিমানগুলো চোখের সামনে দেখা, বিমানের সাথে যে স্মৃতি, বাস্তবে সেই আকাশে উড়ে যাওয়া বিমানগুলো বাস্তবে এসে দেখা, ছুঁয়ে দেখা, সেই সুযোগটা তাদের জন্য অনেক বড় কিছু। লোপা। শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ বিনোদনের খবর জানবো এবার। সহকর্মী সুমাইয়া ঐশী আমাদের সাথে যোগ দিয়েছেন। ঐশী, দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন ফিউচার পার্কে? কি আয়োজন আছে শিশুদের জন্য? ঐশী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
শিশুদের জন্য বিশেষ কি ধরনের আয়োজন আছে? শিশুদের জন্য প্রচুর আয়োজন আছে যমুনা ফিউচার পার্কের এই ফিউচার ওয়ার্ল্ডে, এবং আমার পেছনে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন নানান রকম গেমস কিন্তু এখানে শিশুদের জন্য আয়োজন করা হয়েছে। তবে এখানে কিন্তু শুধুমাত্র শিশুদের জন্য নয়, শিশুদের পাশাপাশি কিন্তু লোপা যেমনটা আমি বলছিলাম যে শিশুদের জন্য যে আয়োজন আছে যমুনা ফিউচার পার্কে, ফিউচার ওয়ার্ল্ডের যেই শিশুদের জন্য যে আয়োজনগুলো রয়েছে সেই সমস্তগুলো শিশুরা উপভোগ করছে। এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের যে রাইডসগুলো রয়েছে সেই রাইডসগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বড়রাও কিন্তু আনন্দ উপভোগ করছে। বড়রাও কিন্তু বলছেন যে শিশুদের জন্য যে আয়োজনগুলো রয়েছে আসলে যমুনা ফিউচার পার্কে, সে আয়োজনগুলো শিশুরা উপভোগ করছে অত্যন্ত আনন্দের সঙ্গে। এবং একই সঙ্গে তারা বলছেন যে একই জায়গায় কিন্তু অনেক রকম রাইড রয়েছে, এই যে ফিউচার ওয়ার্ল্ডে সব রকমের রাইডের ব্যবস্থা রয়েছে। এবং একই সঙ্গে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা ভালো, সেই কথাও বলছেন এখানকার যারা অভিভাবক এসেছেন শিশুদেরকে নিয়ে। এবং আরামদায়ক পরিবেশও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অন্যান্য ক্ষেত্রে যেটি হয় চিড়িয়াখানা বা অন্য যে কোনো জায়গায় এই ধরনের রাইডসগুলোর শিশুরা উপভোগ করতে গেলে একটা প্রচণ্ড গরমের মধ্যে অস্বস্তিদায়ক পরিবেশের মধ্যে আসলে তাদেরকে এই রাইডসগুলো উপভোগ করতে হয়। কিন্তু আসলে যেমনটি ফিউচার পার্কে পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত যমুনা ফিউচার পার্ক, ফলে ফিউচার ওয়ার্ল্ডও কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এবং সেই জায়গাটি আসলে এখানে প্রাধান্য পাচ্ছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, অভিভাবকরাও কিন্তু বলছেন যে আসলে আরামদায়ক পরিবেশ হয় কিন্তু শিশুরাও আরামের সঙ্গে এখানে রাইডসগুলো উপভোগ করতে পারছে, গেমসগুলো উপভোগ করতে পারছে, একই সঙ্গে বড়রাও উপভোগ করছেন এই আনন্দ। ঐশী, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঈদের তৃতীয় দিনেও দেশের পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় করছেন পর্যটকরা। বিনোদন কেন্দ্রগুলোও জমজমাট। লম্বা ছুটিতে পাহাড় সমুদ্রে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগে সব বয়সী মানুষ ব্যস্ত। নীল আকাশ আর বিশাল জলরাশির বুকে সমুদ্র স্নান উপভোগ করতে কক্সবাজারে হাজির হাজারো পর্যটক। ঈদের দীর্ঘ ছুটি, তাই সৈকতেও বাড়তে থাকে পর্যটকের সংখ্যা। পরিবার স্বজন বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছে ঈদ উৎসবে। সাগরকন্যা কুয়াকাটাতেও উপচে পড়া ভিড়। সৈকতের বালিয়ারি ও ঢেউয়ের সঙ্গে মিতালিতে আনন্দে মেতেছেন তারা। গঙ্গামতি ও লেম্বুর বন সহ সবগুলো স্পটেই পর্যটকদের বাড়তি উপস্থিতি। দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। বীজ ভালো লাগে, ঠিক আছে, তারপর এখানে আবহাওয়া পরিবেশ অনেক কিছু ভালো লাগে। ঈদের ছুটিতে আমরা কুয়াকাটা এসেছি বেড়াতে। এখানে হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, এটাই হচ্ছে পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণীয়। থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকেরা তারাও থাকবে। সবার নিরাপত্তা বিধানের দায়িত্বে আমরা নিয়োজিত আছি। ইনশাল্লাহ ইতিপূর্বে সেরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই এবং সামনেও ঘটবে না। সমুদ্রের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটির পর্যটন কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, কাপ্তাই লেক সহ পর্যটকরা এক স্পট থেকে ছুটে বেড়াচ্ছেন আরেক স্পটে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র ও জেলা পরিষদ পার্কেও পর্যটকদের ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে বিনোদন কেন্দ্র ও পার্কে ঘুরে খুশি ছোট বড় সকলেই। পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈশাখী অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে ঘিরেই আপনার প্রায় লম্বা সময় অর্থাৎ প্রায় 2 সপ্তাহের মতো লোকের সমাগম থাকবে বলে আশা করি। আমরা আসছি, উপভোগ করলাম, পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকে মনোরম, আমাদেরকে আসলে বিমোহিত করে। ঢাকা থেকে আসছি মূলত, আর এখানে আলুটিলা কেভে গিয়েছিলাম। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স। বড় একটা লম্বা ছুটি, ছেলেদের বাচ্চাদের ছুটি, ঘুরতে আসছি তো খুব ভালো লাগলো। এখানকার পরিবেশটা খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে বের হয়েছি, খাগড়াছড়িতে আসছি, আজকে কালকে রাঙামাটি যাব, পরশুদিন কক্সবাজার যাব।
ঈদের ছুটিতে হাজারো মানুষের পদচারণায় মুখর ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি। প্রিয় মানুষের সঙ্গে ছবি তোলা ও ঘুরে বেড়ানোই আনন্দের উৎস, সাথে রয়েছে মুখরোচক খাবারও। কানা কানা লোক পরিপূর্ণ, প্রত্যেকটা পার্কে অনেক লোক হচ্ছে, পর্যটক আনন্দিত, আমরাও আনন্দিত এবং এই বছর ফুল বেচা কেনা করে বেশ লাভবান হয়েছে। আমি পার পিস 300 টাকা করে বেচছি, বেশ কিছু ফুল বিক্রি করছি আর কি। কর্মময় জীবনের ক্লান্তি দূর করতেই নৈসর্গিক সৌন্দর্যের দিকে ভ্রমণ পিয়াসীদের ছুটে চলা। ঈদ ঘিরে বিভিন্ন জেলায় বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলাও। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। রাজশাহীর পদ্মা নদীর টিবাত এলাকায় আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ, আমরা তার কাছে যেতে চাই। তারেক, পদ্মা পাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন? কিভাবে ঈদ আনন্দ উদযাপন করছেন তারা? লোপা, একদমই লোকারণ্য। বিকেল গড়ার সাথে সাথে সন্ধ্যার ঠিক এই আগের মুহূর্তে আমি যতটুকু দেখছি যে রাজশাহী নয়, রাজশাহীর পার্শ্ববর্তী জেলা এবং বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার দর্শনার্থী কিন্তু এসেছে এবং এই টিবাদ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে যেমনটি যে তারা আসছেন, আসার পরে এখানকার যে নৈসর্গিক যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন এবং সেই সাথে সাথে তারা নৌকায় উঠছেন। নৌকায় উঠে নদীর ওই পাশে গিয়ে, নদীর ঠিক চরের ওই পাশে একটি ছোট গ্রাম রয়েছে, গ্রামে যাচ্ছেন। সেখান থেকে ইন্ডিয়ার যে বর্ডার সেটিও কিন্তু দেখা যায় কিছুটা। সেখান থেকে এসে পদ্মার বিভিন্ন চরে তারা ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে। এবং এই পদ্মার এই টিবাদে আসলে যেমনটি দেখা যায় যে পদ্মার যে শান্ত স্নিগ্ধ শীতল হাওয়ার নিমিষে কিন্তু পর্যটকদের যে মনোমুগ্ধকর অনুভূতি সেটি কিন্তু তারা পান এবং নদীর যে ছোট গ্রাম এবং নদীর কয়েকটি চর রয়েছে সেখানে ঘুরে বেড়ান এবং পাশে যে আইবাদ রয়েছে, আইবাদে যান নৌকাতে করে অনেকটাই। এবং এই নদীর চারিপাশে বাঁধের ওপরে দাঁড়িয়ে থাকা যে বটবৃক্ষ এবং শিমুল গাছের যে ছায়ায় কেউ কেউ কিন্তু সেখানে রোদের সময় বিশেষ করে সকালে দুপুরে সেখানে প্রশান্তি নেন। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সকাল থেকেই টিবাদ এলাকায় কিন্তু ভিড় রয়েছে। সকালে দুপুরে রোদ এবং গরমের কারণে টিবাদ এলাকায় ভিড় কম থাকলেও বিকেল গড়ার সাথে সাথে রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন। এসে রাজশাহীর যে টিবাদে সেটি নৌকাতে করে পরিবার পরিজন প্রিয় মানুষদের সাথে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং প্রায় শতাধিকের উপরে নৌকা সেগুলো কিন্তু চলছে পদ্মা নদীতে। এখন পানি কম থাকলেও কিন্তু এই বিভিন্ন জায়গায় পানি রয়েছে, সে পানির ওপরে কিন্তু নৌকা দিয়ে পরিবার পরিজন নিয়ে মানুষ যে ঈদের আনন্দ সেটি উপভোগ করছেন এই টিবাদ এলাকায়। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবেন। দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে বলেও জানান তিনি। পুলিশের মাধ্যমে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন উপদেষ্টা। সকালে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। ঈদ শুভেচ্ছা বিনিময় ও থানা পরিদর্শনের অংশ হিসেবে দুপুরে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনের অংশ হিসেবে ঘুরে দেখেন পুরো থানা, খোঁজ নেন বাহিনীর সদস্যদের। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে ঈদের ছুটি না নিয়ে পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন উপদেষ্টা। দুষ্কৃতিকারী যেন কোনো অবস্থায় ছাড়াবো না। দুষ্কৃতিকারী কোথায় বাড়ি কি এইগুলি আমার দেখানো দুষ্কৃতিকারী এবং দুষ্কৃতিকারী তাকে আইডিয়ার আওতায় নিয়ে আসে। এর আগে বাড্ডা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এইখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন কোনো ধরনের, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন, কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মিথ্যা মামলায় প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ খতিয়ে দেখার কথা জানান উপদেষ্টা। এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা দেশে ছিল না তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি। ঈদ শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল থেকে রাজধানীর মোট 5টি থানা পরিদর্শন করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে এমন অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে সংস্কারের দাবি জানান তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটিকে ভ্রান্ত ধারণা উল্লেখ করে মির্জা ফখরুল জানান, 2016 সালে বিএনপির ভিশন 2030 এবং পরবর্তীতে 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা আছে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। তিনি আরো বলেন, জনগণ চায় না এমন সংস্কার সমর্থন করে না বিএনপি। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, লুটপাটের টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে ষড়যন্ত্র বাড়বে। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকেন তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হয়। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান রুহুল কবির রিজভী। যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদেশে চরমপন্থার সুযোগ কাউকেই নিতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। সমালোচনা করেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের। বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে, সেজন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। যদি সতর্কতায় কাজ না হয় তাহলে অবশ্যই হার্ডলাইনে যাওয়া হবে। আরও বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তরের চেষ্টা করছে সরকার। বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা খুবই বলিষ্ঠ ভূমিকা রাখবো এবং আমরা রেখেছিও বটে, এবং সামনে থেকে আমরা চেষ্টা করব বাংলাদেশে যাতে হচ্ছে যে কোনোভাবে উগ্রপন্থা, কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয় রাজনীতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদের ছুটিতে কক্সবাজারে ভ্রমণে যাচ্ছিলেন নিহতরা। পথে দুর্ঘটনায় সব শেষ। মরদেহ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঈদ আনন্দ ভ্রমণের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে ছিল যাত্রাটি, তবে মুহূর্তেই রূপ নিল বিষাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে যেন চোখের নিমিষেই সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের বাস। এ সময় কক্সবাজারগামী মাইক্রোবাসের সাথে হয় সংঘর্ষ। পরে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত পরিবহনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় 7 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও প্রাণহানির ঘটনা ঘটে।
ইচ্ছা দুজন মানে বেঁচে আছে, তো ওদেরকে সেবা দেওয়ার জন্য আমাদেরকে নিয়েছে। এই দুইটা বাচ্চার খুব আসলে আশঙ্কাজনক অবস্থা, তো সেই জন্য আমরা এদের এক প্রকার হচ্ছে মানবিক দিক বিবেচনা করে আমরা যতটুকু করা দরকার ততটুকু করছি। কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। স্থানীয়রা জানায় সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এছাড়া 2 লেনের সড়ক ও যানবাহনের বেপরা গতিতেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই রুট। সারা রাতভর লবণের গাড়ি চলতেছে লবণের পানির কারণেই মূলত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই রোডের স্পেসটা খুবই ছোট। এই যে রাস্তাটা পাশে আর কোনো জায়গা নেই, সেহেতু বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকল করে সাইড দিতে পারে না। সুনদী বাজার থেকে সামনে যে জঙ্গলপুর যেখানে শেষ, এই জায়গাটা পর্যন্ত আসলে রাস্তাটা অনেক বাঁক হওয়ার কারণে এক পাশ থেকে গাড়ি যে যাচ্ছে ওই পাশ থেকে কি গাড়ি আসতেছে আসলে খেয়াল করে না। পুলিশ জানায় নিহতদের 5 জন একই পরিবারের সদস্য। তারা কুষ্টিয়ার বাসিন্দা, বাকিরা ঢাকা থেকে ওঠেন মাইক্রোবাসে। কুষ্টিয়া থেকে আসছে কিছু লোক এবং তাদের অফিসিয়ালি ঢাকা থেকে আসছে কিছু লোক। তা আমরা কুষ্টিয়া যাদের বাড়ি 5 জনের নাম শনাক্ত করতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টাও। জানান বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও জেলা প্রশাসন নিহত ও আহত পরিবারদের পাশে রয়েছে। বিআরটিএ 5 লক্ষ টাকা দিচ্ছে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবার, আর যারা আহত হয়েছেন তাদের এবং চিকিৎসা বাবদ 1000 টাকা করে, এবং বিআরটিএ এর পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আরো যাদের চিকিৎসার যদি আরো প্রয়োজন হয় সরকার সেটাও দেবে। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে প্রাণ যায় 5 জনের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরো 6 জনের। এর মধ্যে কুষ্টিয়াতেই নিহত হয়েছেন 3 জন। মধ্যরাতে কুষ্টিয়া শহরে জেলা স্কুলের সামনে একটি প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মোটরসাইকেলের আরোহী মামা ভাগ্নেকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার সময় খোকসার বিলজানি বাজারে সড়ক দুর্ঘটনায় মারা যান এক ভ্যান যাত্রী। এছাড়া গোপালগঞ্জ, গাজীপুর ও লালমনিরহাটে সড়কে প্রাণ গেছে আরও 3 জনের। এদিকে সকালে কুমিল্লার দাউদকান্দিতে এশিয়া লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্মৃতিস্তম্ভের সাথে ধাক্কা লাগে। এতে 2 নারী সহ আহত হন অন্তত 10 যাত্রী। তাদের উদ্ধার করে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি কুমিল্লা যাচ্ছিল। ফ্যাসিবাদের বিচার বাংলাদেশে হবেই। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে কোনো অপতৎপরতা দেশের অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না। ঝিনাইদহে এমনটা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান মোহাম্মদ আসাদুজ্জামান। কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নগেব মোহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী আয়োজনে অংশ নেন কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। সমস্ত সময় ব্যয় করছেন আপনাদেরকে ভালো রাখার জন্য। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লি বসে কোনো নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছনে ফেরাতে পারবে না। ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত 21 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। মঙ্গলবার গুজরাটের বানাসকান্থা জেলায় একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণ হয়। এরপর কারখানাটিতে আগুন ধরে যায়। নিহতরা সবাই মধ্যপ্রদেশের হরদা ও দেওয়াস জেলার বাসিন্দা। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে শ্রমিকদের দেহের অংশ 300 মিটার দূরে গিয়েও পড়ে। এখন পর্যন্ত 19 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি 2 জনের পরিচয় জানার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। কারখানাটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি করা হতো। লিথুয়ানিয়ায় নিখোঁজ 4 মার্কিন সেনার মধ্যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে
ওই 4 মার্কিন সেনাকে বহনকারী একটি গাড়ি নিখোঁজ হয়। বেলারুশ সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত লিথুয়ানিয়ার পাব্রাদে শহরে এই ঘটনা হয়। সে সময় সামরিক মহড়া চলছিল। নিখোঁজ সেনাদের সন্ধানে লিথুয়ানিয়া ও মার্কিন সেনা সদস্য মোতায়েন করা হয়। বিমান বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় হেলিকপ্টার নিয়ে চলছে অভিযান। কর্তৃপক্ষ জানিয়েছে অপর সেনা সদস্যের খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। নেত্রকোনার 2 উপজেলায় আলাদা সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 85 জন। বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি দেয়া হয় আগুনও। দুপুরে খালিয়াজুড়ি 5হাট গ্রামে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হন অন্তত 50 জন। সংঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের খালিয়াজুড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এদিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ও ছবিলা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পুলিশ জানায় বলাইশিমুল দক্ষিণপাড়া গ্রামের তাহাজ্জত মিয়া ও ছবিলা গ্রামের এজহারুল মিয়ার মধ্যে ঈদের দিন বিকেলে কথা কাটাকাটি হয়। এর জেরে এলাকায় মাইকিং করে সংঘাতে জড়ায় দুপক্ষের লোকজন। আহত হন অন্তত 35 জন। এ সময় 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুন দেওয়া হয় 2টি বাড়িতে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই বছর দিবসটির প্রতিপাদ্য নিউরো বৈচিত্র্যের অগ্রগতি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। দিবসটি পালনের মূল লক্ষ্য অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ তৈরি করা। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন অনেক শিশুই কথা বলা ও সামাজিক মেলামেশার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। তবে সঠিক সময়ে উপযুক্ত থেরাপি পেলে তারা উল্লেখযোগ্য উন্নতি করতে পারে। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে 2007 সালে 2 এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। কুমিল্লার লালমাইয়ে হরিশচর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে এই আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল কলেজের জীবনের বন্ধুদের পেয়ে গল্প আড্ডায় মেতে ওঠেন সবাই। উৎসবমুখর এই আয়োজনে সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, প্রাক্তন ছাত্র যমুনা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার গোলাম সারোয়ার মজুমদার সহ সাবেক শিক্ষার্থীরা। নিউজিল্যান্ড পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে 84 রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল কিউইরা। 293 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 208 রানে গুটিয়ে যায় পাক শিবির। টস হেরে ব্যাট করতে নেমে 54 রানের ওপেনিং জুটি পায় নিউজিল্যান্ড। 31 রানে নিক কেলি ও মারিও 18 রানে ফিরলে ভাঙে পার্টনারশিপ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন 22 রান করা হেনরি নিকলস। শেষ দিকে মিচেল হেইর অপরাজিত 99 রানে 8 উইকেটে 292 রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 65 রানে 6 উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে নাসিম শাহর 51 রান কেবল হারের ব্যবধান কমায়। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।